তারকেশ্বর হত্যাকাণ্ড, যা তারকেশ্বর স্ক্যান্ডেল নামেও পরিচিত। ব্রিটিশ শাসিত ঊনবিংশ শতকের বাংলার এক বহু চর্চিত জন অপবাদ বা কেলেঙ্কারি। এই ঘটনার সূত্রপাত হয়েছিল এক জবরদস্তিমূলক শারীরিক সম্পর্ক থেকে, যেখানে এলোকেশী নামের এক কিশোরী সরকারি কর্মচারী নবেনচন্দ্রের অল্প বয়সী স্ত্রী জড়িয়ে পড়ে তারকেশ্বর শিব মন্দিরের মহন্ত মাধবচন্দ্র গিরির সঙ্গে। তারপর এই পরকীয়া কিভাবে একটা তাজা প্রাণ কেড়ে নিয়েছিল, গল্পে গৌরবের আজকের এপিসোডে জানবো সেই গল্পই। তাহলে শুরু করা যাক। শুরু হচ্ছে তারকেশ্বর হত্যাকাণ্ড। এলোকেশী ছিলেন মাত্র 15 বছর বয়সী এক কিশোরী, সরকারি কর্মচারী নবেনচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। নবেনচন্দ্র কলকাতার এক মিলিটারি প্রেসে কাজ করতেন, তাই এলোকেশী তার বাবা মায়ের সঙ্গে তারকেশ্বরের কুমরুল গ্রামে থাকতেন। এলোকেশী ছিলেন দরিদ্র ব্রাহ্মণ নীলকমল মুখোপাধ্যায়ের বড় মেয়ে। সংসারের অভাব ছিল চরম। তার সৎমা মন্দাকিনী এবং সৎ বোন মুক্তকেশীও এই একই বাড়িতেই তাদের সাথে থাকত। তারকেশ্বর মন্দিরের মহন্ত মাধবচন্দ্র গিরি ছিলেন কুখ্যাত এক কামুক পুরোহিত। গ্রামের প্রায় সবাই জানত তার নারী লোলুপ চরিত্রের কথা। মন্দাকিনী এলোকেশীর সৎ মা ছিলেন সেই মহন্তের অন্যতম প্রিয় নারী। মাধবচন্দ্র তাকে খাবার ও কাপড় দিতেন শারীরিক সম্পর্কের বিনিময়ে, যা নীলকমল ভালো করেই জানতেন। 1867 সালে মাত্র 8 বছর বয়সে এলোকেশীর বিয়ে হয় নবেনচন্দ্রের সঙ্গে। নবেনচন্দ্র তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, কিন্তু অল্প বেতনের কারণে কলকাতার ছোট্ট ভাড়া বাড়িতে তাকে রাখতে পারতেন না। তিনি মাঝে মাঝে গ্রামে এসে এলোকেশীর খোঁজ নিতেন এবং মন্দাকিনীকেও কিছু টাকা দিতেন। যখন এলোকেশীর বয়স 15, একদিন মহন্ত মাধবচন্দ্র গিরি তাকে পুকুরে স্নান করতে দেখে কামনায় পাগল হয়ে ওঠে। সে এলোকেশীকে অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত যায় এবং বুঝে ফেলে এই মেয়েটি মন্দাকিনীর সৎ মেয়ে। সেই রাতেই মন্দাকিনীকে মন্দিরে ডেকে পাঠানো হয়। মহন্ত তাকে প্রস্তাব দেন, যদি সে তার সৎ মেয়েকে মাধবচন্দ্রের হাতে তুলে দেয় তবে তার বিনিময়ে অর্থ এবং সোনা পাবে। প্রথমে নীলকমল এতে হতবাক হয়ে পড়েন, কিন্তু পরবর্তীতে আর্থিক লোভে প্রস্তাবে রাজি হয়ে যান। মন্দাকিনী তখন এলোকেশীকে সন্তান প্রাপ্তির ঔষধ নেওয়ার অজুহাতে মন্দিরে নিয়ে যায়। সেখানে মহন্ত মাধবচন্দ্র গিরি তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এভাবেই শুরু হয় এক লজ্জাজনক অধ্যায়, যেখানে এলোকেশীর নিজের বাবা মায়েরই সহযোগিতা ছিল। তারপর থেকে মহন্তের লালসা পূরণের জন্য এলোকেশীকে বাধ্য করা হয় তার কাছে থাকতে। একসময় গ্রামের মুখে মুখে খবর পৌঁছে যায় নবেনচন্দ্রের কানে। গ্রামবাসী তাকে প্রকাশ্যে অপমান করে। অপমান ও রাগে জর্জরিত নবেনচন্দ্র যখন এলোকেশীর মুখোমুখি হন, সে কাঁদতে কাঁদতে সব স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করে। নবেনচন্দ্র তাকে ক্ষমা করেন এবং ঠিক করেন তারা দুজনে পালিয়ে যাবে তারকেশ্বর থেকে। কিন্তু মহন্ত তা হতে দিল না। তার পোষা গুন্ডারা তাদের পালানোর পথ আটকায় এবং নবেনচন্দ্রকে নানাভাবে কটূক্তি করে এবং তার স্ত্রীকে জড়িয়ে নানান অসম্মানজনক কথা বলতে থাকে। অত্যন্ত রাগ ও অপমানে 1873 সালের 27শে মে নবেনচন্দ্র এক মাছ কাটার বটি দিয়ে এলোকেশীর গলা কেটে দেন। তার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। নবেনের এই রুদ্র রূপ দেখে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং অপরাধ স্বীকার করেন।
এই ঘটনা ইতিহাসে তারকেশ্বর হত্যা মামলা 1873 অর্থাৎ কুইন ভার্সেস নবীনচন্দ্র ব্যানার্জি নামে পরিচিত হয়ে ওঠে। প্রথমে মামলাটি হয় হুগলির শ্রীরামপুরে হুগলি সেশন কোর্টে। ভারতীয় জুরি বোর্ড নবীনচন্দ্রকে উন্মাদ অবস্থায় হত্যার অপরাধে অপরাধমুক্ত ঘোষণা করে, কিন্তু ব্রিটিশ বিচারক ফিল্ড সেই সিদ্ধান্ত বাতিল করে মামলা পাঠিয়ে দেন কলকাতা হাইকোর্টে। হাইকোর্টে বিচারক মার্কবি ও বিচারক ফিল্ড দুজনেই স্বীকার করেন যে এলোকেশী এবং মহন্তের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। তাদের একসঙ্গে হাসি খুশি ও প্রণয় আলাপে লিপ্ত থাকতে দেখা গিয়েছিল। সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার শেষে কলকাতা হাইকোর্টের রায়ে এলোকেশীর স্বামী নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায় আজীবন কারাদণ্ডে দণ্ডিত হন। মহন্ত মাধবচন্দ্র গিরিকে 3 বছরের কঠোর কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানা করা হয়। এই ঘটনাটি তখনকার বাংলা সমাজ, ধর্ম ও নারীর অবস্থান নিয়ে তীব্র বিতর্কের জন্ম দেয়। এটি একদিকে নৈতিকতার প্রশ্ন তোলে, অন্যদিকে মানুষের আবেগ, সমাজের ভণ্ডতা এবং ক্ষমতার অপব্যবহারের নগ্ন চেহারাও প্রকাশ করে। বাংলা সমাজ সেই সময় মহন্তের কাজকে একেবারে নিন্দনীয় ও অপরাধ হিসাবে গণ্য করেছিল, কিন্তু নবীনচন্দ্রের কাজ অর্থাৎ অবিশ্বস্ত স্ত্রীকে হত্যা করা তাকে অনেকেই ন্যায্য বলে দাবি করেছিল। জনমতের প্রবল চাপে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ নবীনচন্দ্রকে মাত্র 2 বছরের মধ্যেই মুক্তি দিতে বাধ্য হয়। এই কেলেঙ্কারিটি দ্রুতই তৎকালীন বাংলার লোককথা, বিশেষ করে কালীঘাট পটচিত্র ও জনপ্রিয় বাংলা নাটকগুলির বিষয় হয়ে ওঠে। এই সব নাটক ও ছবিতে নবীনচন্দ্রকে প্রায়ই এক নিবেদিত এবং সৎ ও অপমানিত স্বামী হিসাবে দেখানো হতো। অন্যদিকে মহন্ত মাধবচন্দ্র গিরিকে তুলে ধরা হতো এক নারী লোলুপ, লালসাপরায়ণ, কামাসক্ত ব্রাহ্মণ হিসাবে, যিনি তরুণী নারীদের প্রলোভন দেখিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতেন। এলোকেশীকে নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি ছিল বিভক্ত। কিছু নাটকে ও চিত্রে তাকে প্রলোভন সৃষ্টিকারিণী বা কেলেঙ্কারির মূল কারণ হিসাবে দোষারোপ করা হয়েছে, আবার অন্য কিছু রচনায় তাকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে দেখানো হয়েছে, যেখানে মহন্তের ষড়যন্ত্রে তিনি প্রতারিত ও ধর্ষিত হয়েছিলেন। সংবাদপত্র দ্য বেঙ্গল এই ঘটনার বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেছিলেন, মানুষ যেমন লুইস থিয়েটারে ওথেলো নাটক দেখতে ভিড় জমায়, তেমনি ভিড় জমাচ্ছে সেশন কোর্টে। আসলে তারকেশ্বর হত্যা মামলার বিচার এক প্রকার সরাসরি নাট্যমঞ্চে পরিণত হয়েছিল। হুগলি সেশন কোর্টে এমন ভিড় হতো যে জনসমাগম নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ প্রবেশ মূল্য ধার্য করতে বাধ্য হয়েছিল। তাছাড়া কোর্টে প্রবেশের অধিকারও সীমিত করা হয়েছিল। কেবলমাত্র যারা ইংরেজি পড়তে ও বুঝতে পারে তারাই ঢুকতে পারত, কারণ বিচারক এবং মহন্তের ইংরেজ উকিল শুধুমাত্র ইংরেজিতেই কথা বলতেন। ভারতীয় জুরির দেওয়া রায়কে ব্রিটিশ বিচারক কর্তৃক বাতিল করা নিয়ে তখন প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছিল। লেখিকা স্বাতী চট্টোপাধ্যায় তার বইতে উল্লেখ করেছেন যে এই বিচার প্রক্রিয়াকে মানুষ দেখেছিল ব্রিটিশদের স্থানীয় বিষয়ে সরাসরি হস্তক্ষেপ হিসেবে। এই বিচার যেন এক সংঘাতের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। গ্রাম বনাম শহর, পুরোহিত বনাম ভদ্রলোক সমাজ এবং উপনিবেশিক শাসন বনাম জাতীয়তাবাদী ভারতীয়দের মধ্যে এক মানসিক দ্বন্দ্বের প্রকাশ। বিচার চলাকালীন কোর্টে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। কেউ চেয়েছিল নবীনচন্দ্রকে ক্ষমা করা হোক, আবার কেউ দাবি তুলেছিল মহন্তের কঠোরতম শাস্তি হোক। মহন্ত এবং তার ইংরেজ উকিল প্রায়ই কোর্টের বাইরে জনতার আক্রোশের মুখে পড়তেন।
মহন্তের শাস্তিকে তৎকালীন বাঙালি সমাজ অত্যন্ত হালকা এবং অন্যায্য বলে মনে করেছিল। অন্যদিকে নবীনচন্দ্রের প্রতি জনসাধারণের সহানুভূতি ক্রমেই বাড়তে থাকে। অবশেষে 1875 সালে অসংখ্য দয়াভিক্ষার আবেদন এবং গণস্বাক্ষর জমা পড়ার পর নবীনচন্দ্রকে মুক্তি দেওয়া হয়েছিল। এই আবেদনগুলির মধ্যে ছিল কলকাতার সমাজের উচ্চবিত্ত এবং অভিজাত শ্রেণীর মানুষের স্বাক্ষর, বিভিন্ন জেলা শহরের জমিদার এবং সমাজ নেতাদের অনুরোধ, এমনকি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর প্রায় 10,000 জন মানুষের স্বাক্ষরযুক্ত এক দয়া আবেদনপত্র জমা পড়েছিল। যদিও 1873 সালের মহন্ত এলোকেশী কাণ্ড তারকেশ্বরের কোনো মহন্তকে ঘিরে প্রথম কেলেঙ্কারি কিন্তু ছিল না। তারও বহু আগে 1824 সালে মহন্ত শ্রীমন্ত গিরিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারণ তিনি নিজের প্রেমিকার প্রেমিককে খুন করেছিলেন। তবে ইতিহাসবিদ সরকার উল্লেখ করেছিলেন যে 1824 সালের সেই কেলেঙ্কারি জনমানসে তেমন আলোড়ন সৃষ্টি করতে পারেনি। খুব দ্রুতই মানুষ তা ভুলে যায়। কিন্তু 1873 সালের এলোকেশী মহন্ত কাণ্ডটি বাংলার মানুষের স্মৃতিতে চিরস্থায়ী ছাপ ফেলে যায়। এটি তৎকালীন সমাজে এক বিশাল আলোড়ন এবং উত্তেজনা সৃষ্টি করেছিল। এমনকি অনেক বছর পরে 1974 সালে যখন তারকেশ্বরের তৎকালীন মহন্ত সতীশ গিরির বিরুদ্ধে যৌন ও আর্থিক দুর্নীতির অভিযোগে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়, তখনও মানুষ 1873 সালের মহন্ত এলোকেশী ঘটনার কথা বারবার টেনে আনছিল। একটি আঞ্চলিক দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে এলোকেশীর সঙ্গে মহন্তের সম্পর্ক নিয়ে আলোচনা খুনের 6 মাস পরও সাধারণ মানুষের মুখে মুখে ঘুরত। এমনকি যারা দেশের বা রাজনীতির খবর জানতো না, তারাও এই কেলেঙ্কারির প্রতিটি খুঁটিনাটি জানত। তৎকালীন বাংলা সংবাদপত্রগুলি প্রতিদিন কোর্টের বিচার প্রক্রিয়ার খুঁটিনাটি ছাপত। বিচারক, জুরি, উকিল, এমনকি সাধারণ দর্শকের প্রতিক্রিয়া পর্যন্ত তুলে ধরা হতো। প্রতিটি চরিত্রের দোষ বা অপরাধ নিয়ে ব্যাপক তর্ক-বিতর্ক চলত। বিশেষ করে ব্রিটিশ বিচার ব্যবস্থা ও হিন্দু সমাজের নৈতিক মূল্যবোধ নিয়ে সংবাদপত্রগুলি চুলচেরা বিশ্লেষণ করত। মিশনারি সংবাদ মাধ্যম এই ঘটনাকে দেখেছিল হিন্দু ধর্মের প্রতি হতাশা হিসাবে। অন্যদিকে ব্রিটিশ সংবাদপত্রগুলো এই ঘটনাকে হিন্দু মন্দির ও ধর্মীয় সংগঠনের ওপর আরও কড়া নিয়ন্ত্রণ আরোপের প্রয়োজনীয়তার যুক্তি হিসেবে তুলেছিল। সেই সময় ছিল বাংলায় হিন্দু সংস্কার আন্দোলনের উত্থানের যুগ। এই কেলেঙ্কারির প্রভাব পড়েছিল উভয় দিকেই। সংস্কারবাদী এবং রক্ষণশীল দুই সমাজই নতুন করে ভাবতে শুরু করেছিল হিন্দু নীতি, ধর্মীয় নেতা ও নারীর সম্পর্ক আসলে কোথায় দাঁড়িয়ে আছে। এই কেলেঙ্কারি এতটাই আলোচিত হয়ে ওঠে যে এটিকে ঘিরে বাজারে বিশেষ পণ্য তৈরি এবং বিক্রি পর্যন্ত শুরু হয়। এলোকেশীর নাম খোদাই করা শাড়ি, মাছ কাটার বটি, পানদানি বা পানের বাক্স, এমনকি অন্যান্য স্মারক সামগ্রীও বিক্রি হতো। একটি মাথা ব্যথার বাম বিজ্ঞাপনে দাবি করেছিল যে সেই তেল তৈরি হয়েছে জেলে থাকা মহন্তের কারাগারের তেল কলের তেল দিয়ে। অবিশ্বাস্য হলেও সত্যি 1894 সাল পর্যন্ত এইসব এলোকেশী সম্পর্কিত সামগ্রী বাজারে বিক্রি হতো। ইতিহাসবিদদের মতে এগুলি ছিল ভারতের প্রথম ঘটনাভিত্তিক স্মারকদ্রব্য, যা কোনো ঐতিহাসিক কেলেঙ্কারি বা অপরাধকে ঘিরে বানানো হয়েছিল। তারকেশ্বর কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে 19বিংশ শতকের বাংলায় এক অভূতপূর্ব সাংস্কৃতিক বিস্ফোরণ ঘটে। জনপ্রিয় প্রেস থেকে প্রকাশিত হয় অন্তত 34টি প্রহসন বা ব্যঙ্গ নাটক, যেখানে দেখানো হয়েছিল মহন্তের ধর্ষণ, এলোকেশীর হত্যা এবং বিচার পর্বের ঘটনাগুলো। এই প্রহসনগুলোর মধ্যে অন্তত 4টি বারবার মুদ্রিত ও পুনর্মঞ্চায়িত হয়েছিল, যা সমকালীন কোনো ঘটনার ওপর বাংলায় সৃষ্ট
সবচেয়ে বড় সংখ্যক প্রহসন হিসাবে ইতিহাসে স্থান পেয়েছে। সেই সময়ের নাট্যজগৎ এবং সাহিত্য জগৎ এই কাণ্ডে এতটাই অনুপ্রাণিত হয়েছিল যে অন্তত 19টি নাটক লেখা হয়েছিল তারকেশ্বর কাণ্ড অবলম্বনে। প্রতিটি নাটকই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং অর্থনৈতিকভাবে বিপুল সাফল্য অর্জন করে। বিশেষ করে মহন্তের এই কি কাজ নামের নাটকটি এক বিশাল হিট হয়েছিল মঞ্চে, যেন সমাজের মুখে এক আয়না তুলে ধরে। এমনকি 1924 সাল পর্যন্ত লেখা নাটকগুলোতেও এই কেলেঙ্কারির উল্লেখ পাওয়া যায়। এতটাই গভীরভাবে এটি মানুষের স্মৃতিতে গেঁথে গিয়েছিল যে তখনও সবাই জানত এলোকেশী মহন্ত কাহিনী। ঘটনার পরবর্তী এক দশকে এই কেলেঙ্কারিকে কেন্দ্র করে সৃষ্টি হয় অসংখ্য কালীঘাট পটচিত্র এবং বটতলার কাঠের ছাপচিত্র। এই ছবিগুলিতে দেখা যেত অশ্লীল সম্পর্ক, নৃশংস খুন এবং বিচার প্রক্রিয়ার নানা দৃশ্য, যা সমাজে আলোড়ন তুলেছিল। সাধারণত কালীঘাট শিল্পীরা পৌরাণিক কাহিনী ও বাঙালির দৈনন্দিন জীবন আঁকতেন, কিন্তু তারকেশ্বর কাণ্ড নিয়ে আঁকা এই সব ছবি ছিল একটু ব্যতিক্রমী অধ্যায়, যেখানে পৌরাণিকতা নয়, বাস্তব জীবনের পাপ, প্রেম, প্রতারণা ও রক্তাক্ত পরিণতি তুলে ধরা হয়েছিল। এই ছবিগুলি অনেক সময় ধারাবাহিকভাবে আঁকা হতো এবং এক একটি দৃশ্যে গল্পের এক একটি অধ্যায়কে উপস্থাপন করা হতো। এলোকেশীর কাহিনী কেবল একটি হত্যা বা কেলেঙ্কারি ছিল না, এটি ছিল সেই সময়ের সমাজ, ধর্ম ও উপনিবেশবাদের সংঘাতের এক প্রতীকী দলিল। গল্পে গৌরবের আজকের এপিসোডে আপনারা শুনলেন সত্য ঘটনা অবলম্বনে তারকেশ্বর হত্যাকাণ্ড। এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।